ঘুম থেকে উঠে এসে ফ্রেশ হয়ে বাইরে আইছি, কারেন্ট গেছে গা। তো ওই যে ঘুমটা ভাঙিয়া গেছে গা, তো ভাবলাম আর দেরি করি না, উঠতে জেগে উঠতে ফ্রেশ হয়ে এসে আস্তে ধীরে করে কাজ বাজ শুরু করি। এখন সময় হইতেছে গিয়ে এসে 7:55 বাজে। বাইরে দেখি এই যে বাইরের অবস্থা কি, বৃষ্টি পড়তেছে, আকাশটা একদম সাদা হয়ে নিচে লাগতেছে, কি ভালো লাগতেছে সকাল সকাল দেখতে। আর বৃষ্টিটা বেশি দূর নাই গো, ভোর রাত্রের দিকে বৃষ্টিটা আইছে, তো যাক বাবা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, চারপাশটা না একদম বিচে চুপা হয়ে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। তা আমি এই যে এখনো মাথাটাতে আশ্রাইছি না, কিছু না আশ্রামো, সকালে ফ্রেশ হয়েছি। তো বাইরের অবস্থাটা আগে তোমাদের একটু দেখাই দিলাম। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, কালকেও প্রচন্ড গরম দিছে, প্রচন্ড গরম দিছে। আজকে যাকবো আবার সকাল সকাল থেকে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি সুন্দর একটা মিষ্টি বাতাস, কি ভালো লাগতেছে গো। তো পরের ডিউটি আছে একটু পরই, ওই 9টার দিকে ওর ডিউটি আছে। তো চলো এদিকে আমি এখন ঘরে যাই, গিয়ে এই যে মাথাটাতে আশ্রয় এসে সকালে বাসি কাজকর্মগুলি সারি। কারেন্ট নাই, এই যে কারেন্ট নাই, কি করবো না করবো বুঝতে পারছি না, কি তোমাদের সাথে কিভাবে কাজ বাজ শেয়ার করবো। এই বৃষ্টিতে কারেন্ট না থাকলে কাজ বাজ শেয়ার করা আমার কাছে পসিবল না, কারণ কেন বলতো আমার ঘরটা একদম ঘুটঘুটে অন্ধকার, লাইট ছাড়া কিছুই কোনো দেখা যায় না। তো চলো এদিকে যাই, গিয়ে ঘরের জ্বালানাগুলি খুলি, যতটুকু দেখা যায় এতটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। তো এদিকে বড় ইটা গেছে একা, ওর লেগে ব্রেকফাস্ট রেডি করবো, তারপর বাসি কাজ আছে। তো এখন আর কথা কই না, বক বক করলে অনেকটা লেট হয়ে যাবো, আর তোমরা জানো আমি বক বক ভীষণ করতে পারি। তো এখনো যদি এত বক বক করি সারাদিন কি বক বক করবো, চলো পরে কথা বলি, এখন কাজ বাজ সারি। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। তো চলো এবার ঘটে যাই। রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে, আর এই দেখো সকালবেলাও কিন্তু টিপটিপ পইরেই যাইতেছে। এর উপর এই যে কারেন্ট নাই, তো ওই যে সকালবেলার দিকে কারেন্টটা গেছে গা, তো এই যে ঘুমটাও ভাঙ্গিয়া গেছে গা। তো ভাবলাম এই যে আর শুয়ে না থেকে বৃষ্টির দিনে ঝটপট করে কাজগুলি সারি, তার উপরে বরের আছে মর্নিং ডিউটি। সেই কাজগুলি না সারলে তো ও ডিউটি যাইতে পারতো না, আর অফিসে তো সময় মতো যাইতে হইব। দেখো না ঘরটা একদম গুটগুটে অন্ধকার হয়ে গেছে, কারেন্ট না থাকলে এই সমস্যা গো। আমাদের ঘরে না একটু আলো বাতাস আয় না, এই যে জানালার দরজাটার পর্দাটা যদি একটু সরাইয়া দিই, তাইলে যে এইটুকুনি আলো আয় এইটুকুনি দিয়ে সেরে সকালের ভিডিওটা আমি শ্যুট করতেছি। একটু বৃষ্টিটা দৌড়ে এসে কণা কণা পড়তেছে, তো আমি চলো ঘরে যাই। আমি এই যে বাসি জামা কাপড় পাল্টাইছি না কিচ্ছু না, ওরা সকালবেলায় ব্রেকফাস্টটা দিয়েছি, দিয়ে এসে ডিউটিতে পাঠাইলাম, আমিও ব্রেকফাস্ট করছি না, করবো। আর এই যে কারেন্ট আইছে, এই যে কারেন্টটা থাকতে থাকতে এখন সমস্ত কাজ বাজ করে আনলাম, বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারতাম না। আর কালকে রাত্রেবেলা এডিটিং এর কাজ কমপ্লিট কইরা আমি কিন্তু ফোনটা চার্জে বয়ে রাখছিলাম, তো এই কারণে এই যে আমি এখন ভিডিওগুলি শ্যুট করতে পারতেছি আর কি, নাহলে ভিডিও শ্যুট করতে পারতাম না, মানে শ্যুট করতে পারলাম না আর কি। আর আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম কিছু, সত্যি কথা এই যে এটা ওই দিয়ে আনাইছি কালকে। তো সকালবেলা জলও খাইছি না, জল খামু, তারপরে এই যে টিফিন করবো ঠাকুর। তো দেখতে দেখতে তো মাসও যাইতেছে, আমরা 27 তারিখ আমরা একটু যাবো ঘুরতে, এখানে কাশিয়াং যাবো। এই যে কি বলে আষাঢ় মাসের 7 তারিখ তো আম্বা পিছু শুরু হইব। তো এই যে আমি এটাও করতাম না, পর করবো। আষাঢ়ের যে বিপদনাশিনী পূজাটা আছে এইটা আমি অবশ্যই করবো, তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে বিপদনাশিনী পূজা করি আর কি। আমরা দুইজনে মিলে ক্যালেন্ডার দেখতেছিলাম যে কোন দিন কি পড়ছে, ডেট গুলি এইগুলি এই যে ক্যালেন্ডার মধ্যে মার্ক করে রাখছি যাতে না ভুলি আর কি, এইটাই করি গো। মাথাটা এত ছোটো, এত কিছু নেওয়া যায় না বা এত কিছু মনে রাখা যায় না, অনেক সময় দেখবা এমন দরকারি অনেক ডেট আছে যেগুলো আমরা ভুললা যাইগা, বা দরকারি এমন অনেক কাজ আছে যেগুলি মানে করতে মন থাকে না, এই কারণে সবসময় খাতার মধ্যে লিখা রাখি, বিশেষ করে দরকারি ডেটগুলি, তারিখগুলি, দিনগুলি, আর যে কাজগুলি করতে হবে বিশেষ দরকার এগুলি আনালে ওই যে ক্যালেন্ডারের মধ্যে দাগ দিয়ে রাখি। চলো এবার ব্রেকফাস্ট করি, তারপর তোমাদের সাথে কথা হইতেছে। বরেরা ডিউটিতে পাঠাইয়া দিয়ে সেরা এইবার এই যে আমি ব্রেকফাস্ট করবো। গতকালকে এই যে কর্নফ্লেক্সের প্যাকেটটা আনাইছি, কিছু সকালবেলা না এই যে নিজের লেগে তোড় জোর কইরা কোনো কিছু কইরা যে খামো, এটা আমার কেলেগা জানি শরীরে গোছে না গো, একার লেগে ভাল লাগে না। ও যদি থাকে তো ওই ধরো সকালবেলা কিছু একটা যদি করলাম, কিন্তু ও যদি সকালবেলা ডিউটিতে গিয়ে লেগা তাইলে আর আমার লেগে কিছু করতে ভাল লাগে না। এমনি আমরা দুইজন মানুষ, তার উপরে ও সকালবেলা থাকে না, তো ও যেই দিন থাকে সেই দিনটা তো ভালো, যেমন দুইজন একসঙ্গে গল্প করতে করতে সকালের ব্রেকফাস্ট
ব্রেকফাস্টটা করি। আর ও না থাকলে তো এই যে একা হইয়া জায়গা, তখন আর কিছু করতে ইচ্ছে করে না। তো ওই নিয়ে সেটা না মাও বকাঝকা করতেছিল, ও অনেক কিছু কইতাছিল। তারপরে এই যে কর্নফ্লেক্সটা এনেছে, কইতে তুমি যেহেতু ওটস খাও না, কর্নফ্লেক্সটা খাইতে পারো, এটা কিন্তু অনেক ভালো। আমার সাথে কি হয় জানো তো, এই যে মনে হয় সকালবেলা এখন আমি নিজের লেগে কিছু একটা রেডি করবো, তারপরে আমার এইটা না করে সেটা আমি বরং রান্না বান্নাটা করলে এতে আমার অনেক কাজ হয়ে যাবে। এই করে যেন কত সকাল যায় আমি ব্রেকফাস্টই করি না, ওই ধরো একটু হরলিক্স, একটু দুধের গুঁড়া এইসব খাইয়া খাইয়ে কিন্তু সকালটা কাটাইয়া দিই। তো এই নিয়ে সেরে এই যে বড় আইনা দিল আমার এইটা, তো ভালো এইটা গো, বেশ ভালোই লাগছে। দুধ, তার সাথে গুঁড়া দুধ, চিনি সব কিছু মিশিয়ে দিয়ে সেরা এই যে তার সাথে জলটা বয়সে একটু সময় ব্রেকফাস্টটা করলাম। তারপরে এই যে নাইটিটা চেঞ্জ করে কাজে লেগে গেছি গা। বৃষ্টির দিন বুঝতেই পারো, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়তে আছে, তো বৃষ্টির দিনে কাজ বাজ দেখবো একটু লেজি হয়ে যাগা। বয়ে থাকলে তো নিজেরই লেজি ফিল হয়, মনে হয় বৃষ্টি পড়তেছে আজকে বেশি কাজ বাজ করি না, অল্পতেই সাইরালাই, কিন্তু না গো, একদিন কাজ করলে বোঝা যায় গো পরের দিন যে কত কাজ জমিমাতে হয়। তো একটু একটু করে সেটা যেগুটা অভ্যাসে পরিণত হয়েছে, আমি সেই অভ্যাসটা নষ্ট করতে চাই না। তো ভাবলাম চলো এবার কাজ বাজে একদম কোমর বাইদ্যা লেগে যায়, না না শাড়ি নাই, তারপরেও কিন্তু কোমর বাইদ্যাই সকাল থেকে কাজে লেগে গেছে। আজকে প্রচুর কাজকর্ম আছে, তো সেই অনুযায়ী কিন্তু সকাল থেকে কাজগুলি শুরুও করে দিছি। তো কালকের কয়েকটা জামা কাপড় আছিল যেগুলি ভিজাইতে হইব, তো এগুলি আগে ভিজাইয়ে দিছি। তারপর ওই যে বাথরুমের যে শেলফটা আছিল এর উপরে সাবানের প্যাকেট, কোলগেটের খালি কৌটা এইসব দিয়ে সেটা জাম লেগে রয়েছে। তো এই জায়গাটা পরিষ্কার করে আয়া পড়ছে সোজা এই যে সামনের ঘরে। এবার দুনো ঘরে ব্যাডটাই ভালো করে একদম সুন্দর করে টিপটপ করে গুছাইয়ে নিমো। সকালের বেশি একটা সময় আমি কিন্তু এই যে ঘরদর গুছানির পিছিয়ে দিই না, এই ধরো আধা ঘন্টা 10-15 মিনিট, এতেই কিন্তু আমার ঘরটা একদম সকালবেলা ঝা চকচকে টিপটপ হয়ে যায় আগা। আর একটা সাজানো গুছানোর সংসার মোটামুটি সব মেয়েরারই কিন্তু পছন্দ। তো এই যে সামনের ঘরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, অনেকদিন এসে চেঞ্জ করা হয় না, তো এই যে চেঞ্জ করে দিলাম। তার সাথে এই যে বেডরুমের বেডশিটটাও কিন্তু চেঞ্জ করে দিছি। এই যে সাদা কালারের যে বেডশিটটা, এটা কিন্তু আমার বেশ পছন্দের। আর এটা কিন্তু বিয়ের পরে যখন একদম সদ্য সংসার শুরু করছিলাম তখনের বেডশিট, আজকে দেখতে দেখতে 3-3.5 বছর হয়ে গেছে গা। এখনও কিন্তু অনেকটাই ভালো, শুধু তো মধ্যের যে জায়গাটা আছে এটা একটু পাতলা হয়ে গেছে গা, ওই যে কাপড়টা একটু খসা যাইতেছে গা আর কি। আর পাটিটা থাকুনের রক্ষা গো, বেডশিটগুলি বেশি একটা ময়লা হয় না। আর এই গরমে মানে 2-1 দিন আগে যা একটা পরিমাণ গরম দিছিল, এই গরমে না এই পাটিটাই আমাদের অনেকটা রক্ষা করছে, নাহলে রাত্রে এমনও অনেক রাত্র গেছে আমরা ঘুমাইতেই পারছি না। তো পাটিটা থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, শীতল পাটি তো। আর এই পাটিটা কিন্তু আমার বিয়ের আছিল, তো পাটিটা দেখতে পাবো আমাদের খাটের তুলনায় একটু ছোট হয়ে গেছে গা, ওই যে উপরের দিকটা একটু ছোট আর নিচের দিকটা কিন্তু অনেকটাই বড়। তো যাই হোক, এইটা দিয়েও কিন্তু বেশ ভালো কাজ চলে। এইরকম সাদা বেডশিট দেখবে একটা এস্থেটিক ভাইব দেয়, একটা যেমন শান্ত পরিবেশ প্রেজেন্ট করে আর কি। কিন্তু আমার কি হয় জানো তো, একটু কালারফুল জিনিসগুলি বেশি পছন্দ। ঘরে যে একদম সাদামাটা জিনিস রাখবো এগুলি আমার ভালো লাগে না, ঘরটা একটু কালারফুল হইব জিনিসগুলি দিয়ে, সেটা একদম সুন্দর সাজিয়ে থাকবো। ঘরে ঢুকলে একদম কালারফুল জিনিস দেখা যাইব, বেডশিট থেকে শুরু করে বালিশের কাভার সবটাই আমি একটু কালারফুল পছন্দ করি। তো যাই হোক, এদিকে বিছনাপত্র টিপটপ করে গুছাইয়ে নিয়েছি। তারপরে এই যে জামা কাপড়গুলি আছিল চেয়ারটার মধ্যে, এগুলি বাস করে রাখা দিয়েছি। এইবার চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতেছো, এটা কিন্তু আমার একটা স্ট্যান্ড, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। দেখতেই পেলে আমার স্ট্যান্ডটার কী অবস্থা হয়েছে, এইটা কিন্তু আমার বর করছে। আর বর কিন্তু দেখতে একদম শান্ত মানুষ, কিন্তু ওর যখন রাগ হয়, ওর রাগটা যে কতটা ভয়ঙ্কর হইতে একটু পরেই তোমাদের আমি দেখামো। তো এইদিকে কালকে একটু ডিআইওয়াইয়ের কাজ করছিলাম, একটা ওই যে গুড নাইটের একটা কৌটা খালি আছিল, এটার এই কালার কইরা সেরা এই যে এটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ফুল দিয়া ওই যে বোর্ডের উপরে রাখা দিয়েছি, দেখতে বেশ ভালোই লাগতেছিল। আরেকটা করছিলাম রঙের কৌটা, তো এটাও কোনো না কোনো জায়গায় একটা সেট কইরা দিমো। তো এইদিকে টুকটুক কইরা ঘরটা ভালো করে গুছাই নিতে আসি, পরিপাটি কইরা নিতে আসি। তো এই যে সাইড টেবিলের কাপড়টা চেঞ্জ করে সেইটা এটা আবার সুন্দর করে গুছিয়ে রাখা দিছি, তার সাথে রাখলাম একটা জলে। আমাদের কাছ থেকে প্রায় সময় একটা কমেন্ট পাই যে দিদিভাই তুমি কিভাবে ভিডিও শুট করো, তোমার ভিডিওগুলি কে কইরা যায়, তোমার ভিডিওগুলি এত সুন্দর হয়। এই কমেন্টটা কিন্তু আমি প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে এই কমেন্টটা আইয়ে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমি কিভাবে ভিডিও শুট করি। আর দেখতেই পেলে একটু আগে আমার স্ট্যান্ডের অবস্থাটা কি হয়েছে, আমার হাজবেন্ডের রাগ কতটা ভয়ঙ্কর হইতে তোমাদের আজকে প্রমাণ দেখাই দিয়েছি। ও ভীষণ রাগী, ভীষণ রাগী। এমনি তো এত শান্তশিষ্ট মানুষ, তো দেখলে মনেই করতো না ওর যে কোনো রাগ থাকতে পারে, কিন্তু যখন রাগ উঠে তখন রাগের কোনো সীমা নাই, এতটা ভয়ঙ্কর হইতে পারে ওর রাগ। তো ওই যে রাগের প্রমাণ হইতেছে ওই স্ট্যান্ডটা একদম বাইঙ্গা চূড়া চূড়া কইরা লাইছে, মানে এটার আর কিচ্ছু নাই। আমি অনেক চেষ্টা করছি গো স্ট্যান্ডটা ঠিক করার, কোনোভাবেই আমি স্ট্যান্ডটা ঠিক করতে পারছি না। তো
তো ঘরে যে পুরানা স্ট্যান্ডটা আছে যখন আমি ব্লগিং শুরু করছিলাম ওই সময় একটা স্ট্যান্ড আছিল, ওইটাতে একদম জর্জর হয়ে গেছে, ওইটাতে ভিডিও শুট একদমই করা যায় না। তো আমি কি করছিলাম তো বুঝতেই পারো, আমাদের মতো করে না এইভাবেই চলতে হয়, ওর সাথে না একটু মানায় নিতে হয়, যেটা আছে এটাতে চেষ্টা যে কিভাবে এটা একটু ঠিকঠাক করে সেটা আরো কয়েকদিন চলাইতে পারি। কারণ কইলেই তো সব জিনিস আয়া পড়ে না, একটু সময় লাগে, একটু ধৈর্য ধরতে হয়, তো তারপরেই কিন্তু ওই জিনিসটা হয়। কারণ হাজারটা সমস্যা আছে, টাকা পয়সার প্রবলেম আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু প্রত্যেকটা স্টেপ আমাদের নিতে হয়। তো এই কারণে পুরোটা স্ট্যান্ডটা আসছিল, এইটারই কিন্তু আমি যে স্ট্যান্ডটা বানছি এটার প্রত্যেকটা পার্ট খুইলা খুইলা যেটা ওইটার মধ্যে লাগানো দরকার, মানে যেগুলি নষ্ট হয়ে গেছে ওইগুলি রিপেয়ার করে নিছি আর কি, নিজেই করে নিছি। প্রথমে তো ভাবছি আমার মনে হয় ইউটিউবে যে কাজ করাটা আছে বা ভিডিও শুট করাটা এইটাই মনে হয় শেষ হয়ে যাবে। সত্যি আমার বরের এইরকম রাগ আমি আগে কোনোদিনই দেখছি না, এই প্রথম দেখছি। বিয়ের আজকে 3-3.5 বছরের উপর হয়ে গেছে, কোনোদিনই তো এইরকম রাগ দেখছি না, না বিয়ের আগে যখন আমরা রিলেশনশিপ আসলাম তখন এইরকম কোনো রাগ দেখছি না, এইবার প্রথম দেখছি এত রাগ ওর। তো কি একটা কারণ আছিল যেটা আমার একটু ফল্ট আছিল, এই কারণে ও এতটা মানে চেতে গেছে আর কি। তো প্রথম যখন ইউটিউব স্টার্ট করছিলাম তখন তো একদম কোনো স্ট্যান্ড আছিল ওটা কিচ্ছু আসছিল না, হাতে হাতেই কিন্তু আমি ভিডিও শুট করতাম। অনেক সময় টুলের উপরে কোনো একটা জিনিস রাখতে এটার উপরে মোবাইলটা রাখতে তারপর কিন্তু আমি ভিডিও শুট করতাম, তখন খুব অসুবিধা হইতো। তো আস্তে আস্তে কইরা সাইরা কিছু টাকা পয়সা জমাইয়া 150 টাকা দিয়ে একটা ট্রাইপড নিয়েছিলাম, ছোট ট্রাইপড, তখন কিন্তু ট্রাইপড সম্পর্কে অত নলেজ আসছিল না। তো ওইটা দিয়ে বেশ অনেকদিন ভিডিও করছি, তারপরে দেখি আমার উপরের যে শর্ট গুলি আছে এইগুলি আমি নিতে পারি না। তারপর আবার কিছু কিছু টাকা জমায় সাইরা 200 টাকা দিয়ে সেটা একটা বড় মানে 7 ফিটের যে ট্রাইপড আছে এইটা নিয়েছিলাম। এইটা নেবার পর কিন্তু আমার আর কোনো ট্রাইপড নিতে লাগছে না এক্সট্রা করে, সেটা এইটা দিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করতে পারি। ওই মানে এইটা মনে হয় আমার বেস্ট ট্রাইপড আছিল আমার জীবনে, আমার এই ব্লগিং জীবনে এটা আমার ছিল বেস্ট ট্রাইপড, এখনো কিন্তু আমি এটা দিয়েই কাজ করতেছি। তো আজকে তোমাদের যেটা দেখাবো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, তোমাদের কোনো কিছু দেখাইলে তোমরা মনে করো প্রমোশনাল ভিডিও, না গো এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা কিন্তু আমার নিজের টাকা ইনভেস্ট করে এটা আমি কিনছি। তো যখন আমি ব্লগিং শুরু করছিলাম তখন ট্রাইপড হোক, স্ট্যান্ড হোক, মোবাইল কিংবা ভিডিও শুট করতে হবে কোনো নলেজ আসছিল না। তো সময়ের সাথে আস্তে আস্তে করে নিজেরা আপগ্রেড করছি, আস্তে আস্তে করে অনেক কিছু শিখছি, অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করছি। যখন যেটা বুঝতাম না, ভুল হইতো, তখন কিন্তু ওই ট্যাগ চ্যানেলগুলো অন্যের ভিডিওগুলি দেখতে আসি আমি কিছু জানতাম, বা ওই ধরো অন্যের ভিডিওগুলি বিশেষ করে অবজার্ভ করতাম যে তারা কিভাবে ভিডিও করে। তো এইভাবে কিন্তু আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল, বা অনেক কিছু আমি শিখতে পারছি যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো আমি যখন শুরু করছিলাম তখন কিন্তু আমার হাতে ধরে যে কেউ কিছু কইয়া দিব বা একটু গাইড করবো এরকম কোনো মানুষ আসছিল না। এখন তো হাজারে হাজারে মানুষ আছে, প্রত্যেকে কিন্তু একে অপরের সাপোর্ট করে। তো আমি যখন শুরু করছিলাম আমার ক্ষেত্রে এরকম কোনো কিছু আসছিল না, সবটাই কিন্তু নিজের এফোর্ট দিয়ে সেটা আমার জানতে হয়েছে, মানে শিখতে হয়েছে, বুঝতে হয়েছে, ভুল হয়েছে, ভুলটার আবার সংশোধন করতে হয়েছে। এই কইরা 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 কিন্তু আজকে বেশ অনেকদিন হয়ে গেছে গা। তো এই বক্সটার মধ্যে এইটা এসে আজকে 3 দিন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না, ভাবছিলাম এটা একটা সেপারেট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই ওইটাও শেয়ার করবো। তো এইটার মধ্যে আছে একটা ট্রাইপড, এটা ট্রাইপড প্লাস স্ট্যান্ড, কিন্তু দুটোটার কাজে এটা আইএ, এটা তো ওই 5.5 মিটারের মতো এটা লম্বা আছে। তো এইটা না আমার ভীষণ নেওয়ার ইচ্ছে আছে, অনেক দিন ধরে আমি এটা নিতাম নিতাম নিতাম, কিন্তু টাকা পয়সার এত সমস্যা আমি নিতে পারতেছি না। আজকে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও শুট করতেছি এই মোবাইলটাও কিন্তু বাইঙ্গে একদম চূড়াচূড়া হয়ে গেছে। ভিডিও শুট করতে আমার এত কষ্ট হয়, এত কষ্ট হয় এডিটিং করতে, শুট করতে, তারপরে কিন্তু আমি এটা দিয়ে কাজ করতেছি। তো ওই স্ট্যান্ডটা ভাঙার পরে, আমার বড় স্ট্যান্ডটা ভাঙার পরে এই যে আমি এইরকম একটা স্ট্যান্ড নিয়েছি, এইটা হইতাছে এআই ফেস টেকি ট্রাইপড, আর এটার হাইট হইতে আছে 1.8 মিটার। এটা ফেস ট্রেকিং ট্রাইপড, কিন্তু এরকম স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি ভিডিও শুট করি। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিলাম, একটু দামি, ওই ধরো এটার প্রাইস ছিল 1300 টাকা, আমি একটু অফারে পাইছিলাম, অফারে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা অর্ডার করে দিয়েছি। অনেকদিন ধরে দেখতেছিলাম কিন্তু এত প্রাইস ছিল আমি আর নিতে পারছি না আর কি, হাতে কিছু করার আছিল যে আমি নিতে পারবো। এটার দাম আসলো 3500 টাকা। তো 3500 টাকা দিয়ে তো আমি এটা এফোর্ড করতে পারতাম না, কারণ আমার ইনকামও এত না যে আমি 3500 টাকা দিয়ে এটা এফোর্ড করতে পারবো। তো এই কারণে যখন একটু প্রাইসটা নিচে নামছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে অর্ডার করে নিয়েছি। ফ্লিপকার্টে কিন্তু অনেক অফার চলে, তো ওইখান থেকে যখন দেখছি এটার মধ্যে অফার আছে সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার করে নিয়েছি। এইগুলো ট্রাইপড এখন তোমাদের খুললা দেখাই না, পরে দেখাবো, তোমাদের জাস্ট ট্রাইপডটা দেখিয়ে দিলাম
যে আমি কিভাবে ভিডিও শুট করি, কি দিয়ে ভিডিও শুট করি, আর এখন যেটা দিয়ে ভিডিও শুট করতেছি চলো এটাও দেখাই। আর এইটা সম্পর্কে তোমাদের আমি পরে ডিটেলসে জানাবো যে এটা কিভাবে কাজ করে। এখন চলো অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে গেছে, কাজ বাজ করি, স্নান করবো, রান্না বান্না করবো, অনেক কাজ করে রয়েছে, সবটাই তোমাদের আমি ডিটেলসে জানাবো। চলো এখন না, পরে দেখাবো এটা। আজকের থেকে প্রায় 2-3 বছরের পুরানো ইচ্ছাটা পূরণ হইলো ফাইনালি। সত্যি আজকে আমার ভীষণ খুশি, কবে যে তোমাদের সাথে শেয়ার করবো এটাই ভাবতেছিলাম। তো যাক বাবা, ফাইনালি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। এই স্ট্যান্ডটা নিয়ে আমার অনেক দিনের ইচ্ছে আসছিল। আর এই যে স্ট্যান্ডটা দেখতেছো, এটা দিয়ে কিন্তু আমি এতদিন ভিডিও শ্যুট করতাম। তো প্রায় সময় একটা কমেন্ট পাইতাম, দিদিভাই তুমি কীভাবে ভিডিও শ্যুট করো, তোমার ভিডিওগুলি কে শ্যুট করে দেয়? তো আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা আমিই শ্যুট করি। আমার বর যে আমার ক্যামেরা ধরে দিব বা ভিডিওগুলি একটু শ্যুট করে দেবো, ওর এইসব জিনিসের প্রতি একদমই কিন্তু ইন্টারেস্ট নাই। তো আমার ভিডিওটা আমারই করতে হয়। তো আমার একমাত্র ভরসা হইতেছে এই স্ট্যান্ডটা। তো প্রথমে যে স্ট্যান্ডটা নিছি এটাও দেখাইলাম, আর ইদানিং যে স্ট্যান্ডটা নিছি এটাও কিন্তু দেখাই দিছি। তো নতুন স্ট্যান্ডটার বেনিফিট কি জানো? তো এটা এআই ফেস ট্র্যাকিং। এইটা দিয়ে ভিডিও শ্যুট করলে তোমার কারোরই দরকার পড়তো না, তুমি একাই কিন্তু ভিডিও শ্যুট করতে পারবা। আর বারবার ক্যামেরাটা মুভমেন্ট করতে হইতো না। তোমার ফেস অনুযায়ী তুমি যেই দিকে ঘুরবা স্ট্যান্ডটা কিন্তু ঠিক সেই দিকেই ঘুরবো, মানে স্ট্যান্ডের উপরের জায়গাটা। ফোন লাগায় যদি একবার তুমি এটারে সেট কইরা দাও তাহলে তোমার আর কোনো ঝামেলা থাকতো না। তো এইটা অনেকটা ভালো কোনোখানে ট্রাভেল করলে বা কোনোখানে ঘুরতে গেলে, একটু ফটোশ্যুটের লেগে বা ধরো একটু ভিডিও শ্যুট করার লেগে কিন্তু এটা অনেকটাই ভালো। অনেক দিনের ইচ্ছে আছিল এই স্ট্যান্ডটা নিমো, তো একটু একটু কইরা সেটা টাকা জমায় ফাইনালি এই স্ট্যান্ডটা আমি নিলাম। কারণ বুঝতেই পারো আমাদের মতো গরিব ঘরে না চাইলে কোনো জিনিস পাওয়া যায় না, তার জন্য ধৈর্য শক্তি রাখতে হয় প্রচুর পরিমাণে। একটু একটু সঞ্চয় কইরা সেটা তারপরে কিন্তু কোনো জিনিসের পিছে ইনভেস্ট করতে হয়। আর ইনভেস্ট করার আগেও কিন্তু আমাদের প্রচুর ভাইবা চিন্তা ইনভেস্ট করতে হয়। এই যে এত বড় একটা অ্যামাউন্ট আমি ইনভেস্ট কইরা দিমু, তার পরিবর্তে সময়ে কি আমার কোনো সমস্যা হইব কি না, বা এই টাকাটা আমার অন্য কোনো কাজে লাগাইতে হইব কি না। তো যেহেতু এখন ইউটিউবটা আমার একটা পেশা হয়ে গেছে, তো এই পেশাটারও কিন্তু আমার একটু প্রায়োরিটি দেওয়া দরকার, এইটার পিছেও কিন্তু টুকটাক একটু ইনভেস্ট করা দরকার। তো কোনো দিনে এত বড় বড় ইনভেস্ট করি না, এই প্রথম কিন্তু এত বড় একটা ইনভেস্ট করছি ঠাকুরের নাম নিয়ে। সেটা তো যাই হোক, ভগবান যেটা করে হয়তো ভালো লাগেই করে। স্ট্যান্ডটা তোমাদের আমি পরে ডিটেলসে দেখাই দেবো কীভাবে কাজ করে, বা এটার কী বেনিফিটগুলি কী আছে, বা এটার যে প্রসেসগুলি আছে এইগুলি কি, আমি একটা অন্য ভিডিওতে তোমাদের দেখাবো। আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আরও যদি দেখাতে চাই তাহলে আরও বড় হয়ে যাবে তো সারাদিনের কাজকর্মের ফাঁকে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, কারণ মনটা না আশপাশ করতেছিল কবে যে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এইদিকে এই যে গড়দর মুচা সেরে ডাইরেক্ট স্নান করে আয়া পড়ছি। আর ঠাকুর সেবাটা তো আমি দিতে পারতাম না, পিরিয়ড চলতেছে। আমি দূর থেকেই ঠাকুরের একটু ধূপকাঠি দেখে সমস্ত ঘরে ধূপধুনা দেখে আই পড়ছি সোজা এই যে রান্নাঘরে একটু জল খেয়ে নিছি, খালি মুখে রান্না বোয়াইতে নাই, একটু জল আর বিস্কুট। তারপরে এই যে ডাইরেক্ট রান্নাটা বোয়াই দিমো, আবার একদিকে ভাত বোয়ামো আর একদিকে আজকে ভাবতেছি একটু সমস্ত সবজি দিয়া একটু চচ্চড়ি টাইপের গুড়মো আর কি। বিশেষ করে ফুয়ের ডাঁটা পুয়ের পাতা দিয়ে একটু চচ্চড়ি টাইপের গুড়মো বেশ ভালো লাগে। কয়েকদিন না শুটকি খাওয়া হয়েছে বেশ, এখন আর শুটকিটা টানতে আসে না। আজকে মনে হচ্ছে একটু চচ্চড়ি খামো, তার সাথে বেগুন ভাজা ডাল কুড়মো। প্রিয়াঙ্কা চক্রবর্তী এই মিষ্টি দিদিভাইটা কমেন্ট করছে, আমি কিন্তু রোজ তোমার ব্লগ দেখি, আমার বেশ ভালো লাগে, তুমি ডেইলি ভিডিও দিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এতটা ভালোবাসা। হ্যাঁ আমি রোজ ভিডিও দিমো। আর বিনা পানি চক্রবর্তী আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে যে ভালো লাগলো ভিডিওটা, আর অতি অবশ্যই চাই তোমার কোলে একটা সোনা মা বা সোনা বাবা খুব তাড়াতাড়ি আয়ো। তো এই কমেন্টটা ইদানিং আমি কিন্তু বেশ পাইতাছি। হ্যাঁ আমরাও কিন্তু ফ্যামিলি বাড়ানোর প্ল্যানিং খুব চলতেছে আর কি। এখন অনেক দিন হয়ে গেছে সবাই মানে একটু বেশি প্রেশারাইজ করতেছে যে একটু ফ্যামিলি বাড়াও। সমস্যা তো সারা জীবনই চলতে থাকবো, এর মানে কি তোমরা ফ্যামিলি বাড়াইতে না? তো আমরাও কিন্তু এখন নিজেদের মধ্যেও সমালোচনা করে, মানে দুজন আলোচনা করে সেরকম ফ্যামিলি বাড়ানোর চিন্তাধারা করতে আসি। তো দেখা যাক ভগবানের আশীর্বাদ কবে কি হয়। আর একটা ঘরে বাচ্চা থাকলে দেখবো সময়টা আরও বেশি ভালো কাটটা জায়গা। হ্যাঁ জানি একটা বাচ্চা থাকা মানে প্রচুর চাপের ব্যাপার, প্রচুর দায়িত্ব থাকে, তারপরও আস্তে আস্তে করে ফ্যামিলি তো প্ল্যানিং করতে হইব, তাই না? কাপড়টা মেলে দিছি, আর বাইরে না প্রচন্ড বৃষ্টি পড়তেছে, একটু আগে একদম জমজমাইয়া নামছে, এই একটু বৃষ্টি পড়তেছে, এই একটু কমতেছে, এই অবস্থা। যে কাপড়গুলি কাঁচা ধোয়া করে সেটা হচ্ছে বাড়িতে মিললে দিচ্ছি, কই দিনে রাখবো কৌতো এমনি দইতে তো হইব, এই জমতে জমতে এক পাহাড় হয়ে যাবে, তখন আমার বড় কষ্ট হয় দইতে। এখানে দইয়া লিখছি একটু একটু করে, সেটা বাড়িতে যেটুকুনি লইব সেইটুকুনি দইছি, আর বাকিটা কালকে দেখি, কালকে নাইলে পরশু এগুলি শুকাইলে তারপর আবার দমু। এদিকে ঠাকুর প্রণাম কইরা সেইরা আয়া করছি রান্না করে। আজকে এই যে নিরামিষ তরকারি বুয়াইছি, আর বেগুন ভাজা হয়ে গেছে গা, আর এখানে ডাল ফুটে গেছে, কারণ হলুদ দিমু।
তারপরে পুরন দিব। আর এদিকে এই যে ভাতও কিন্তু অলমোস্ট হয়ে গেছে গা। তো এই হইতাছে আমার রান্না বাড়া দিয়ে দিছি, একটু ফুটে উঠলে তারপরে ঘুটনি দিয়ে সেটা সম্বাস দিমু কিছু দিয়ে একদম মাখা মাখা করে সেটা একটা চচ্চড়ি টাইপের করবো আর কি। আমার বর ভীষণ পছন্দ করে, তো ওর লেগেই করবো। আর এটা বেঁধে দিচ্ছি মুগ ডাল, আজকে সয়াবিন দিচ্ছি না, কালকে যেহেতু শুক্রবার ভাবতেছি কালকে সয়াবিন করবো, তো এই কারণে আজকে সয়াবিন দিছি না। তো একদম সিম্পল রান্না বাড়া, বুঝতেই পারো গরিবের ঘরে যে রান্না বাড়া হয়, একবার ঘরে কি আছে না আছে সবকিছু টুকায় টুকায় যে রান্না করা যায় এটা আর কি। মানে ঘরে বেশি সবজি নাই, বাজার করতে সবজির জুড়ে একদম খালি হয়ে গেছে, একটা লাউ আছে শুধু, কালকে দেখি সয়াবিন নাহলে লাউ করবো। তাই কারণে আজকে যে একটু চচ্চড়ি টাইপের করতেছি কিছু, মানে গরিবের ঘরে যে এরকম রান্না হয় ডাল ভাত বাজা এইগুলি দিয়ে তো চলতে হয়, তাই না? তো চলো এদিকে রান্না বাড়ার শাড়ি আর নিরামিষ তরকারি আর চচ্চড়িটা আমি কেমনে করছি তোমাদের দেখাই দিছি। তখন এই যে আর কোনো জল দিতাম না, একটু মজলে তারপর এটার মধ্যে আমি মশলা দিব, যেমন রেগুলার যে মশলা আছে, যেমন একটু জিরা গুঁড়া দিয়ে এসে আজকে এই চচ্চড়িটা করবো আর কি। একদম সিম্পল মশলা, আর নামাইবার আগে একটু চিনি দিব, একটা দানা চিনি দিব, তাইলে হয়ে যাবে, ভীষণ টেস্টি লাগে। জিঙ্গার ভর্তার যে রেসিপিটা আছে তোমাদের সাথে শেয়ার করছি না, তোমরা অনেকে চাইতেছো জিঙ্গার যে রেসিপিটা আছে ভর্তার রেসিপিটা, তো অবশ্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো আরেকদিন জিঙ্গা আনলে। তো চলো এখন আর কথা কই না, রান্না বান্না সারি, তারপর তোমাদের সাথে আবার কথা হইতেছে, দেখা হইতেছে, সঙ্গেই থাকো। এইদিকে আমার রান্না বান্নাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এই যে একদম মাখো মাখো করে চচ্চড়িটা করছি আর ডাল করলাম, বেগুন ভাজা হয়ে গেছে, তার সাথে ভাতও কিন্তু হয়ে গেছে গা। মিতিকা না দীপিকা দাস সুপ্রিয়া ব্লগস আইডি থেকে কমেন্ট করছে দিদি ভাই যে তুমি যে এখন একটু একটু ক্যামেরার সামনে এসে কথা খুব বেশ ভালো লাগে, তো থ্যাংক ইউ সো মাচ। চেষ্টা করতেছি গো, সবসময় এক ধরনের ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু নতুনত্ব দরকার, কারণ নিজেরাই যদি একটু আপডেট না করি অনেকটা পিছিয়ে পড়ে যাবো গা। তো আমারও না এখন তোমাদের সাথে ক্যামেরার সামনে গল্প করতে বেশ ভালো লাগে। তো যাই হোক এদিকে এই যে রান্না বান্নার সাইডা কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তো ভাবতেছি রান্নাঘরটা পরিষ্কার করবো আজকে না কালকে পরশুর দিকে করবো। তো এইদিকে যে দুপুরে খাওয়া দাওয়া সারলাম, কি রান্না বান্না করছি তোমাদের তো প্রথমেই কইয়া দিলাম, তারপর একদম দেখা হইতেছে তোমাদের সাথে এই যে সন্ধ্যার পরে। সকাল থেকে তো একদম ননস্টপ কাজগুলি করতেছিলাম, এখানে কোমরের ব্যথা আর পেটের ব্যথাটা না বেশি একটা বুঝতে পারছি না, আর কাজ করলে দেখবো অন্য কিছু খেয়াল থাকে না। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে এত পরিমাণ পেটে ব্যথা করতেছিল, আমি না আর সহ্য করতে পারতেছিলাম না, তারপর একটু গরম জল খেয়ে সেটা ঘুমাইয়ে আসছিলাম। তো এই যে ঘুম থেকে ওঠার পরে ওই যে বরের বন্ধুটা এসে দাদা, তো দাদারে বরে চা দিলাম, তার সাথে এই যে আমি আবার একটু গরম জল নিয়ে সেটা বইছি। গরম জলটা খাইলে না বেশ একটু আরাম লাগে, তার সাথে এই যে গরম জলটা একটু পরে পরে পেটের ছেঁক দিতেছিলাম। গরম জলটা খাইলে একটু সময় ভালো থাকি, তারপর ওই যে আবার যে কি সেই ব্যথা প্রত্যেকটা মাসেই জানো তো, এই যে পেটে ব্যথাটা ভীষণ কষ্ট হয় আমার, এখন আর না সহ্য হয় না আমার এই ব্যথাটা, মনে হয় যেমন ব্যথার ট্যাবলেট খাইলাই, কিন্তু ওই যে ব্যথার ট্যাবলেট খাইলে পরবর্তী সময়ে আবার অনেক সমস্যা দেখা দেয়, কারণ ইদানিং অনেক সমস্যা হইগো প্রেগনেন্সির সময়, যেমন বড়ি এসেরা কইতাছে এখানে বয়ে না অনেক সময় খাইও না, হাজার ব্যথা হইলে সহ্য কইরা লাই। এখন সময় এসেছে 12:30টার মতো, তো খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে মাথা টাথা আসলে বেডুটে করে নিয়েছি, তাহলে রাত্রে ঘুমাইতে পারতাম না। এখন আমাকে বিছনা সোজা ভিডিও এডিটিং আছে, এটা করবো, করে তারপরে ঘুমাবো। তো গেছে ফ্রেশ হইতে, তো এই যে টিভি উবি চালানি রয়েছে ও বন্ধ করবো, তো আমি দিয়ে বাইরের লাইটটা বন্ধ করে দিতেছি, তার সাথে ওই যে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিই। না মশারি টাঙাতাম না, মশারি লাগতো না। আচ্ছা ঠিক আছে। তো এই যে রান্নাঘরের লাইটও বন্ধ করে দিছি, আর এখন ও কইতেছে মশারি টাঙাইতাম, আজকে কয়েকদিন ধরে মশারি টাঙ্গাই না, এত গরম মশারি টাঙাইলে না ঘুম হয় না, তো ফাঁকার বাতাস আছে ভিতরে ঢুকতেছে না মশারি, তো দুইটা ফাঁকা চালায় ঘুমাইতে লাগে, ওই যে সিলিং ফ্যান আর এই যে টেবিল ফ্যান, তো মশারি টাঙামো। তো চলো মশারিটা টাঙ্গাই, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে কেমন লাগছে। তো আজকের জন্য টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। এর ওয়েদারটা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা, তো বর কইতাছে এই যে আজকে মশারি লাগাও, নাহলে মশা ধরবো, আজকে আর দুইটা পাকার দরকার নাই, এই যে মশারিটা লাগাইতেছি। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।